আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন বিজ্ঞান বিষয়ক কুইজ শো বিজ্ঞান বিজ্ঞান। চলুন পরিচিত হওয়া যাক আজকে যারা একে অপরের সাথে প্রতিযোগিতা করবেন। আমার বাম পাশ থেকে শুরু করি। সেজুতি তাবাসসুম শ্রেয়া, দ্বাদশ শ্রেণী, হোলি ক্রস কলেজ। ওয়াসিয়া মৌমিতা তমা, দ্বাদশ শ্রেণী, হোলি ক্রস কলেজ। রাজ চৌধুরী, দ্বাদশ শ্রেণী, নটরডেম কলেজ। নাফিস ফিরোজ রহমান, দ্বাদশ শ্রেণী, নটরডেম কলেজ। বিনিলা ইয়াসমিন, একাদশ শ্রেণী, বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। অদ্রিকা ইলিয়াস, একাদশ শ্রেণী, বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। আহসান মাহিম, একাদশ শ্রেণী, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। মোহাম্মদ তাহসিন সগীর, একাদশ শ্রেণী, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আমাদের আজকের কুইজ শোকে আমরা 4টি পর্বে সাজিয়েছি। প্রথম পর্ব বাজার রাউন্ড। এ পর্বে আমাদের মোট 8টি প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, উত্তর যদি ভুল হয় তাহলে 5 নম্বর কাটা যাবে। আমাদের দ্বিতীয় পর্বে থাকছে বিষয়ভিত্তিক প্রশ্ন। এখানে 4টি বিষয় আছে: পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, আইসিটি। এখানে প্রতি বিষয় থেকে 2টি প্রশ্ন থাকবে। সঠিক উত্তর হলে 10 মার্ক, কিন্তু ভুল উত্তরের জন্য এখানে কোনো মার্ক কাটা যাবে না। তৃতীয় পর্ব আবারও বাজার রাউন্ড। এই পর্বে আমাদেরকে ছবি দেখে প্রশ্নের উত্তর করতে হবে। এখানে সর্বমোট 5টি প্রশ্ন থাকবে। উত্তর ঠিক হলে 10 মার্ক, ভুল উত্তরের জন্য 5 মার্ক কাটা যাবে। শেষ পর্ব র্যাপিড ফায়ার রাউন্ড। এই পর্বে প্রত্যেক গ্রুপের জন্য 5টি করে প্রশ্ন থাকবে, সময় মাত্র 30 সেকেন্ড এবং প্রতি প্রশ্নের জন্য 5 মার্ক করে। এ পর্বেও ভুল করলে কোনো মার্ক কাটা যাবে না। প্রথম পর্ব বাজার রাউন্ড। এই পর্বে তোমাদেরকে বাজার প্রেস করতে হবে যখন আমি প্রশ্নটি বলবো, এবং আবারও বলে নিই, সঠিক উত্তরের জন্য 10 মার্ক, কেউ যদি ভুল উত্তর হয় 5 মার্ক কাটা যাবে। শুরু করছি। মিথেন একটি হাইড্রোকার্বন এবং আমরা জানি এটা আমাদের যে প্রাকৃতিক গ্যাস আছে তার প্রধান উপাদান, এবং এটি অত্যন্ত দাহ্য, আমরা হাইলি ফ্লেমেবল বলি। এবং এই মিথেন যদি বাতাসের সাথে 5 থেকে 15% মিশ্রণ হিসেবে থাকে, যে কোনো সময় অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে, এবং আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে বিভিন্ন সময় বিস্ফোরণের ঘটনা। মিথেনটা যাতে সহজে শনাক্ত করা যায় এজন্য এর সাথে গন্ধযুক্ত একটা পদার্থ মিশ্রণ করা হয়। প্রশ্ন হচ্ছে কোন পদার্থ, গন্ধযুক্ত কি পদার্থ এখানে মিশ্রিত করলে সহজে গন্ধ শনাক্ত করা যায়। হোলি ক্রস কলেজ ঢাকা প্রথম বাজার প্রেস করছে, আমরা তাদের কাছ থেকে উত্তরটি নিব। অ্যামোনিয়া। অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি গ্যাসের সাথে মিক্স করা হয়? আর কোনো? এটা খুবই ঝাঁঝালো গন্ধ, এবং অল্প পরিমাণে যদি বাতাসের সাথে থাকে, পিপিবি লেভেলে থাকলে আমরা কিন্তু এটা বুঝতে পারি যে গ্যাসে গন্ধ আছে। এবং আমরা বাসাবাড়িতে দেখেছি যে যখন কোথাও যদি কোনো লিকেজ থাকে তাহলে কিন্তু গন্ধ পাওয়া যায়। শিওর? সালফার। আর কোনো গ্রুপ এটার উত্তর দিতে চাচ্ছে না? আমরা দেখে নিব সঠিক উত্তরটি কি। মারক্যাপটেন। কারণ আমাদের বাসা বাড়িতে যে মিথেন গ্যাসটা ইউজ করা হয়, ব্যবহার করা হয়, এটা যদি গন্ধ শনাক্ত না করতে পারি যে কোনো সময় কিন্তু কিচেনে দুর্ঘটনা ঘটতে পারে, এবং এই ধরনের দুর্ঘটনা কিন্তু হচ্ছে। এবং এটা যাতে সহজে বোঝা যায় এই জন্য আমরা একটা গন্ধযুক্ত পদার্থ মিক্স করি। এটা আমাদের যে ল আছে, অ্যাক্টে বলা আছে যে এটা মিক্স করতে হবে, আদারওয়াইজ ঝুঁকি তৈরি হবে। হোলি ক্রস গ্রুপ এই প্রশ্ন উত্তরের জন্য -5 নিয়ে শুরু করছে। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। সবাই রেডি তো? পারমাণবিক সাবমেরিন। সবাই আমরা পারমাণবিক সাবমেরিনের সাথে পরিচিত, এবং প্রচলিত যে সাবমেরিন আছে এই সাবমেরিনের সাথে পারমাণবিক সাবমেরিনের যে পার্থক্য সেটা হচ্ছে এরা যে ফুয়েল ইউজ করে সেটা ইউরেনিয়াম ইউজ করা হয় ফুয়েল হিসেবে। প্রশ্ন হচ্ছে ইউরেনিয়ামের কোন আইসোটোপ পারমাণবিক সাবমেরিনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে বাজার প্রেস করেছে, আমরা শুনব উত্তরটি। ইউরেনিয়াম 236। আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর গ্রুপ বাজার প্রেস করেছেন, উত্তরটা ইউরেনিয়াম 239। ইউরেনিয়াম 236, ইউরেনিয়াম 239, দুইটা উত্তর আমরা পেয়েছি।
4 নাম্বার গ্রুপ বাজার প্রেস করেছে। হ্যাঁ, 4 নাম্বার গ্রুপের উত্তরটা শুনতে চাচ্ছি। ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 235। আমরা 3টা উত্তর এখান থেকে পেয়েছি। ইউরেনিয়াম 236, ইউরেনিয়াম 239, ইউরেনিয়াম 235। ওকে, সো আমরা দেখি যে সঠিক উত্তরটি কি। ইউরেনিয়াম 235। নটরডেম কলেজ সঠিক উত্তর দিয়েছেন। নটরডেম কলেজ পাচ্ছে +10 মার্ক এবং ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ পাচ্ছে -5। পরবর্তী 3 নাম্বার প্রশ্ন। অপারেটিং সিস্টেম হলো একটি সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার এবং কম্পিউটার প্রোগ্রামের জন্য সাধারণ সেবা সরবরাহ করে। মেমরি বন্টন নিয়ন্ত্রণ থেকে শুরু করে ইনপুট আউটপুট ডিভাইস নিয়ন্ত্রণ, কম্পিউটার নেটওয়ার্কিং, ফাইল সিস্টেম ব্যবস্থাপনা ইত্যাদি অপারেটিং সিস্টেমের কাজ। প্রশ্ন হচ্ছে, অ্যাপেল কোম্পানির কম্পিউটারগুলো যে অপারেটিং সিস্টেম ব্যবহার করে তার নাম কি? উত্তর শুনবো নটরডেম কলেজ থেকে। iOS, আমরা নটরডেম কলেজ থেকে উত্তর পেলাম iOS। ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ iOS. iOS। Apple iOS. আর কেউ কিছু বলতে চাই? হলি ক্রস কলেজ ঢাকা Sir, iOS. iOS। আমরা সবার কাছ থেকে একই উত্তর পাচ্ছি। আমরা সঠিক উত্তরটি দেখার জন্য দেখি। ম্যাক ওএস। সঠিক উত্তরটি আমাদের কম্পিউটার বলছে ম্যাক ওএস। সবার উত্তর আমরা পেয়েছি iOS। iOS আইফোনের জন্য যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা হয় সেটা iOS, কিন্তু কম্পিউটারের জন্য যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় সেটা ম্যাক ওএস নামে পরিচিত। আমাদের পরবর্তী প্রশ্ন আমরা যাচ্ছি, সবাই রেডি? এটি একটি বর্ণহীন এবং দুর্গন্ধযুক্ত গ্যাস, আগুনে জ্বলে এবং মানবদেহের স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকারক এবং বিষাক্ত একটি পদার্থ। এই পদার্থটি মানুষের ক্যান্সার রোগ সৃষ্টির সাথে সম্পর্কিত, আমরা কার্সিনোজেনিক বলি। আবার এর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি বা বৈশিষ্ট্যগুলো গাছপালা এবং প্রাণীদের প্রাকৃতিকভাবে পচন থেকে বাধা দেয়। বলতে হবে এই পদার্থটির নাম কি? আমরা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রেস করেছে বাজার, তাদের উত্তরটি ফর্মালডিহাইড। এটার সঠিক উত্তর ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড, যেটা আমাদের কম্পিউটারও বলছে। এই কোশ্চিনে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ পাচ্ছে 10 মার্ক। আবারও করতালি। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। মানুষের শরীরে বিভিন্ন ভারসাম্য রক্ষায় রক্ত খুবই গুরুত্বপূর্ণ। রক্ত শরীরের তাপমাত্রা, অক্সিজেন, হরমোন, খাবার, পুষ্টি এগুলা পরিবহন করে থাকে এবং শরীরের বিভিন্ন জৈবিক প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে রক্তে পিএইচের একটা ভারসাম্য রক্ষা করা দরকার হয়। আমাদের প্রশ্ন হচ্ছে, মানবদেহে রক্তে পিএইচের গড় মান কত? নটরডেম কলেজ 7.45, 7.45। আমরা সঠিক উত্তরটি দেখি। 7.40। 7.45 থেকে 7.35 এর মধ্যে রক্তের পিএইচের মানটা থাকা দরকার। আমরা এই উত্তরটিকে সঠিক হিসেবে নিচ্ছি। অ্যাভারেজ মান খুবই ক্লোজ। রক্তের পিএইচের মান অ্যাসিডিক হয় না, কিছুটা বেসিক হয়। যেহেতু 7.4 ভেরি ক্লোজ দিস ভ্যালু, আমরা উত্তরটিকে সঠিক হিসেবে নিচ্ছি এবং এই কোশ্চিনের জন্য নটরডেম কলেজ পেয়েছে 10 মার্ক। আমাদের পরবর্তী কোশ্চেন। অক্সিজেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই অক্সিজেন তৈরি করা হয় পাতন পদ্ধতিতে বাতাস থেকে। বাতাসকে প্রথমে সংকুচিত করে ঠান্ডা করে এটাকে আবার সম্প্রসারণ করা হয়। সম্প্রসারণ যখন করা হয় তখন তাপমাত্রা অনেক কমে যায় এবং আমরা জানি যে -180 নিচেই গেলে এটা তরলীকৃত হয়। সংকোচন প্রসারের তাপমাত্রা পরিবর্তন এই পদ্ধতিটাকে কি বলে? নটরডেম কলেজ ফার্স্ট বাজার প্রেস করেছে। আমরা উত্তরটা নটরডেম কলেজের কাছ থেকে জানতে চাই। অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস। আর কেউ উত্তর দিতে চায় এটা? আর কেউ বাজার প্রেস করে নাই। আমরা সংকোচন করছি, দেন প্রসারণ করছি এবং এই বাতাসকে আমরা তরলীকৃত করে পার্থক্য করছি পাতন পদ্ধতিতে।
ডিস্টিলেশন। পাতন পদ্ধতিটা, পাতন বলতেই আসলে ডিস্টিলেশন বোঝায়। ডিস্টিলেশন করেই আমরা অক্সিজেন এবং নাইট্রোজেনটাকে সেপারেট করি বাতাসের অক্সিজেন। এখন এই যে এত লো টেম্পারেচার আমরা কিভাবে নিচ্ছি, সেটাই হচ্ছে প্রশ্ন। কোন ইফেক্টের কারণে টেম্পারেচারটা এত কমে যেতে পারে? ঠিক আছে, আমরা দেখি এটার উত্তর কি। জুল থমসন ইফেক্ট। ইন্টারনাল এনার্জি যেটা আছে, আমরা যখন সংকোচন করে যখন এটাকে প্রসারণ করি, ইন্টারনাল এনার্জিটা ব্যবহার হয়ে তাপমাত্রা কমে যায়, তাই না? নটরডেম কলেজ এই প্রশ্নের জন্য -5। এ পর্বে আমাদের আরও দুটি প্রশ্ন আছে, আমরা পরবর্তী প্রশ্নের জন্য যাই। সবাই রেডি? বাতাসে দূষণের একটি উপাদান, শিশু, বড়দের এবং যাদের ফুসফুসের রোগ আছে তাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ। আবার এই সেম গ্যাসটি বায়ুমণ্ডলের উপরের স্তরে উপস্থিতি থাকলে আমাদের জন্য উপকারী, আমাদেরকে রক্ষা করে। বাতাসে দূষণের এই উপাদানটির নাম কি? সবার আগে বাজার প্রেস করেছে হলি ক্রস কলেজ, ঢাকা। ওজন। ওজন। ওকে, দেখি আমাদের কম্পিউটার কি বলে। ওজন উত্তর সঠিক হয়েছে। হলি ক্রস কলেজের জন্য হাততালি। এই প্রশ্নের জন্য হলি ক্রস কলেজ, ঢাকা পাচ্ছে 10 মার্ক। ওজন কিন্তু আমাদের যেমন এটা ক্ষতিকর, যদি ভূপৃষ্ঠে বা আমাদের আশেপাশে থাকে এটা ক্ষতিকর, এবং ওজনের মানটা বৃদ্ধি পায় সাধারণত দিনের বেলা যখন সূর্যরশ্মিটা প্রবেশ করে ভূপৃষ্ঠে, সেই সময় ওজনের পরিমাণ বেড়ে যায় এবং এটা স্বাস্থ্য ঝুঁকির কারণ। বলা হয় যে যারা বয়স্ক, যারা শিশু, যাদের ফুসফুসের রোগ আছে তারা এই সময় বাইরে রোদে না যেতে। আবার এই ওজোন স্তর ক্ষতি হলেই কিন্তু আমাদের ভূপৃষ্ঠের বা পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়, যার কারণে ওজনটা দূষণ হিসেবে বলা হয়। ওজনের পরিমাণ বৃদ্ধি পেলে আবার সেম ওজন আমাদেরকে রক্ষা করছে। আমাদের পরবর্তী প্রশ্ন এবং এই পর্বের শেষ প্রশ্ন, সবাই রেডি? একটি পাইপের মধ্য দিয়ে তরল প্রবাহিত হওয়ার সময় কোনো সরু অংশ থাকলে সেখানে চাপ কমে যায় এবং গতিবেগ বেড়ে যায়। তরলটি যদি চাপে সংকুচিত না হয়, এই ধরনের তরলের ক্ষেত্রে একটি সাধারণ সূত্র বা সমীকরণ দিয়ে এদের সম্পর্ক প্রকাশ করা যায়। বলতে হবে এই সূত্রটি কি। আমাদের ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ বাজার প্রেস করেছে বয়েলস ল। বয়েলস ল। আমরা দেখি সঠিক উত্তরটি কি। বার্নৌলিস থিওরাম। এই যে অ্যারোপ্লেন, বাতাস যখন খুব জোরে অ্যারোপ্লেনের নিচ দিয়ে যায় তখন সেখানে প্রেশার বিল্ড আপ হয়, সো এটাকে উঁচু করে রাখতে সাহায্য করে। আবার ঝড়ের সময় যখন জানলার বাইরে দিয়ে অনেক দ্রুত বা অনেক বেগে বাতাস যাচ্ছে, সেখানে প্রেশার কমে যাচ্ছে আর রুমের মধ্যে প্রেশার বেশি, ফলে জানলাগুলো খুলে যায়। এই থিওরিটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি এবং বার্নৌলিস থিওরি নামে পরিচিত। বার্নৌলিস ইকুয়েশন, এটা আমাদের বিশেষ করে সায়েন্সে অনেক বেশি দরকারি। প্রশ্নটির উত্তর দিয়েছেন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। উত্তরটি সঠিক না হওয়ায় 5 মার্ক মাইনাস। এর মাধ্যমে আমাদের প্রথম পর্বের প্রশ্ন উত্তর পর্ব এখানে শেষ হচ্ছে। এবার আমরা আসছি আমাদের পরবর্তী পর্বে, বিষয়ভিত্তিক পর্ব। এবং এই বিষয়ভিত্তিক পর্বে আমাদের 4টি বিষয় আছে: পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, আইসিটি। এই বিষয়গুলো থেকে প্রশ্ন থাকবে। আমরা লটারির মাধ্যমে ঠিক করব কোন দল কোন বিষয় থেকে প্রশ্ন পাবে। প্রতি বিষয় থেকে 2টি করে প্রশ্ন থাকবে, প্রতি প্রশ্নের জন্য থাকবে 10 মার্ক। এই পর্বে আমাদের কোনো মার্ক কাটা যাবে না এবং এখানে বাজার প্রেস করার আমাদের কোনো দরকার নেই। আমরা শুরু করছি লটারি আমাদের বিষয়ভিত্তিক পর্বের জন্য। আমি 4টা দল থেকে 4 জনকে ডাকবো একে একে এসে। এখানে আমাদের বক্সে 4টি কাগজ আছে, সেখানে সাবজেক্ট লেখা আছে। সো আমরা কোন বিষয় কে পাই সেটা দেখার পালা আমাদের এখন। আমি প্রথমেই ডাকছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আহসান মাহিম।
ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে বিনিলা ইয়াসমিন, একটি কাগজ এখান থেকে আমরা নিব। হলি ক্রস কলেজ ঢাকা থেকে সেজুতি তাবাসসুম শ্রেয়া। নটরডেম কলেজ ঢাকা থেকে রাজ চৌধুরী। একে একে জানতে চাইবো কে কোন সাবজেক্ট পেয়েছি। প্রথমেই রেসিডেন্সিয়াল মডেল কলেজ, পদার্থবিজ্ঞান। রেসিডেন্সিয়াল মডেল কলেজ পদার্থবিজ্ঞান পেয়েছে বিষয়ভিত্তিক। এরপরে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, আমাদের সাবজেক্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি। হলি ক্রস কলেজ ঢাকা থেকে আমরা রসায়ন কেমিস্ট্রি। নটরডেম কলেজ ঢাকা আমরা কোন বিষয় পেয়েছি? জীববিজ্ঞান। জীববিজ্ঞান। শুরুতেই যাব তো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের কাছে আমার প্রশ্ন থাকবে পদার্থবিজ্ঞান থেকে। প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় চিরুনিতে এক ধরনের চার্জ থাকে বা চার্জ তৈরি হয় যা ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করতে পারে। আমরা একটা ছবিতেও দেখতে পাচ্ছি যে কিভাবে কাগজের টুকরাগুলো উঠে যায়। প্রশ্ন হচ্ছে এই ধরনের বিদ্যুৎকে কি বলে? কি বিদ্যুৎ? কোন ধরনের বিদ্যুৎ বলে? স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি। বাংলায় বলতে গেলে কি বলা যায় এটাকে? স্থির বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ। ওকে, আমরা সঠিক উত্তরটি দেখে নিই। স্থির বিদ্যুৎ উত্তর সঠিক হয়েছে। পদার্থবিজ্ঞানের প্রথম প্রশ্ন থেকে আমরা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে সঠিক উত্তর পেয়েছি। সঠিক উত্তরের জন্য 10 মার্ক। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। গ্যাস বেলুন সাধারণত উপরের দিকে উঠতে থাকে। আমাদের দেশে গ্যাস বেলুন রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণ এবং হতাহতের ঘটনা আমরা অনেক সময় দেখেছি। গ্যাস বেলুনে কী ধরনের গ্যাস থাকে এবং কেন তা উপরের দিকে উঠে যায়? আর এই যে বিস্ফোরণের ঘটনায় ঘটে, কেন ঘটে? এটা হচ্ছে মিথেন গ্যাস ব্যবহার হয়। আর মিথেন গ্যাসের যেই হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিস্ফোরণের কারণেই এই গ্যাস বেলুনের হচ্ছে মিথেন গ্যাস যদি আমরা ব্যবহার করি, এটা তো একটা দাহ্য পদার্থ, কেন আমরা বেলুনে মিথেন গ্যাস ব্যবহার করব? প্রথম প্রশ্নটা দেখি, সেটা হচ্ছে যে কেন এটা উপরের দিকে উঠে? প্রিন্সিপালটা কি? এটার মানে বেলুনটা কেন উপরের দিকে যাচ্ছে? জি এর ভ্যালু থেকে এটার ওজন যদি বেশি হয়, মানে আমার গ্র্যাভিটি বেশি অ্যাট্রাক্ট করতে পারতেছে না, তারপর যদি আমরা এজন্য অনেক কঠিন করে ফেলতেছি, এটাকে আরো সহজ করে বলা যায় কিনা দেখি। আমি একটু বলি, সেটা হচ্ছে যে বাতাস থেকে হালকা কিছু বেলুনে দেওয়া হয়, যার কারণেই এটা উপরের দিকে যায়। আমরা যদি সঠিক উত্তরটা দেখি, হিলিয়াম গ্যাস। বাতাস থেকে হালকা হিলিয়াম গ্যাস বেলুনে ব্যবহার করা হয় এবং হিলিয়াম গ্যাস আমরা জানি যে এটা বেশি দামি একটি গ্যাস এবং এই দামি গ্যাস হওয়ার কারণেই হিলিয়াম গ্যাসটা যারা বেলুনে গ্যাস ভরেন তাদের কাছে এটা অনেক বেশি দামের হওয়ার কারণে তারা এটা ফিল করতে চান না। তারা করেন কি? হাইড্রোজেন গ্যাস ব্যবহার করেন। হাইড্রোজেন গ্যাস সহজে কেমিক্যাল রিয়াকশানের মাধ্যমে তৈরি করা যায় এবং এই যে সিলিন্ডারের মধ্যে হাইড্রোজেন গ্যাস তৈরি করার কেমিক্যালি তৈরি করার যে প্রক্রিয়া, এটা খুবই আনসেফ একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় এই হাইড্রোজেন গ্যাস তৈরি করতে যেয়েই অনেক সময় দুর্ঘটনা ঘটে। কয়েক বছর আগে আমরা মিরপুরে একটা দুর্ঘটনায় প্রায় 10-12 জন বাচ্চা মারা যায়। সো এটা হাইড্রোজেন গ্যাস আমরা জানি যে কতটা দাহ্য এবং কতটা ভয়ঙ্কর হতে পারে। দুটি প্রশ্নের মধ্যে একটি সঠিক উত্তর দিয়েছে। বিষয়ভিত্তিক পর্বে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ পাচ্ছে সর্বমোট 10 মার্ক। আমরা বিষয়ভিত্তিক পর্বের পরবর্তী বিষয়টি দেখে নিব, কোন বিষয় থেকে আমরা কোশ্চিন করব। রসায়ন বিজ্ঞান। রসায়ন বিজ্ঞান পেয়েছে হলি ক্রস কলেজ ঢাকা। রসায়ন বিজ্ঞানের প্রথম প্রশ্নটি আমরা দেখব। সবাই আমরা পরিচিত মরিচা। লোহার পাইপ বা লোহার জিনিসপত্র, বায়ুতে থাকা অক্সিজেন জলীয় বাষ্পের সংস্পর্শে এলে একটা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশান হয় এবং এই ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশান হয়ে মরিচা তৈরি হয়। প্রশ্ন হচ্ছে এই মরিচার রাসায়নিক নাম কি? আর্দ্র ফেরিক অক্সাইড Fe2O3 NH2O। আমরা সঠিক উত্তরটি দেখি, আয়রন 3 অক্সাইড Fe2O3। উত্তর সঠিক হয়েছে। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান।
সো প্রথম প্রশ্নটির জন্য হলি ক্রস কলেজ ঢাকা পাচ্ছে 10 মার্ক। আমরা রসায়নের পরবর্তী প্রশ্নে যাচ্ছি। অধাতু এমন অণু যা খুব ইলেকট্রোনেগেটিভ এবং হাইলি রিঅ্যাক্টিভ। এটি হাইড্রোজেনের সাথে মিলে অ্যাসিড তৈরি করে, আবার ধাতুর সাথে মিলে লবণ তৈরি করে। বলতে হবে এই অধাতুগুলার সাধারণ নাম কি? হ্যালোজেন। হ্যালোজেন। হ্যালোজেন হাইলি রিঅ্যাক্টিভ। কেন হ্যালোজেন হাইলি রিঅ্যাক্টিভ মনে হলো? কারণ ওদের শেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রনের ঘাটতি থাকে, যেটা পূর্ণ করার জন্য ওরা অনেক রিয়াকশন করতে চায়। আমরা জানি যে হ্যালোজেন গ্রুপের পরেই আছে নিষ্ক্রিয় গ্যাস, এবং এই নিষ্ক্রিয় গ্যাস স্টেবিলিটি সবাই চায়। ফলে এই হাইলি রিঅ্যাক্টিভ বা এই মলিকুলগুলা একটা ইলেকট্রন নিয়ে নিষ্ক্রিয় হতে পারে, সেটাই। আমরা দেখি সঠিক উত্তরটি কি। হ্যালোজেন উত্তর সঠিক হয়েছে। এর সাথে শেষ হলো রসায়ন বিজ্ঞান বিষয় থেকে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। এই পর্বে হলি ক্রস কলেজ ঢাকা 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং পেয়েছে 20 মার্ক। ভেরি ওয়েল ডান। বিষয়ভিত্তিক পর্বে এবার আমরা যাচ্ছি নটরডেম কলেজ ঢাকা জীববিজ্ঞান থেকে। আমরা কোশ্চিনে যাচ্ছি। প্রথম প্রশ্নে, এক ধরনের নিউক্লিক অ্যাসিড যা জীবদেহের গঠন এবং ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণে জিনগত নির্দেশ ধারণ করে। এটি জীবনের প্রধান ব্লুপ্রিন্ট এবং সমস্ত মুক্ত জীবিত প্রাণী জেনেটিক উপাদান গঠন করে। বলতে হবে নিউক্লিক অ্যাসিডটির নাম কি? ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এটা জেনেটিক কোড ধারণ করে। আমরা দেখি সঠিক উত্তরটি কি। ডিএনএ। ডিএনএর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। উত্তর সঠিক হয়েছে। সঠিক উত্তরের জন্য নটরডেম কলেজ ঢাকা পাচ্ছে 10 মার্ক। আমরা পরবর্তী প্রশ্নে যাব জীববিজ্ঞান থেকে। এক ধরনের চর্বি জাতীয় তৈলাক্ত স্টেরয়েড যা কোষের ঝিল্লি সেল মেমব্রেনে পাওয়া যায়, যা সব প্রাণীর রক্তে পরিবাহিত হয়। শরীরের রক্তে পরিমাণ বেড়ে গেলে হার্ট অ্যাটাক, স্ট্রোক এর ঝুঁকি বৃদ্ধি করে। প্রশ্ন হচ্ছে চর্বি জাতীয় পদার্থ এটার নাম কি, যেটা আমাদের হার্টের? কোলেস্টেরল। কোলেস্টেরল। কোলেস্টেরল যদি বেশি হয়, কোলেস্টেরলের মাত্রা বেশি বলতে আমরা কি বুঝি? এলডিএল এর পরিমাণ বেশি থাকা। এটার একটা লিমিট থাকে। টোটাল কোলেস্টেরল এখানে কয়েকটি এলডিএল আছে, এইচডিএল আছে এবং গ্লিসারাইড আছে। টোটাল যদি 200-র উপরে যায় ভ্যালুটা, তখন আমরা বলি যে এটা বেশি, এবং কারোর এই ভ্যালু যদি 200-র উপরে থাকে তাহলে এটা বলতে হয় যে তার কিছু ব্যবস্থা নেওয়া দরকার যাতে কোলেস্টেরলের পরিমাণ কমানো যায়, না হলে বিভিন্ন ধরনের রোগ যেমন হার্ট অ্যাটাক বা স্ট্রোক এটা ঝুঁকি বৃদ্ধি পায়। আমরা দেখি এটার সঠিক উত্তরটি কি। কোলেস্টেরল। উত্তর সঠিক হয়েছে। জীববিজ্ঞানের এই পর্বে নটরডেম কলেজ পাচ্ছে 20 মার্ক। বিষয়ভিত্তিক পর্বে সর্বশেষ বিষয় আইসিটি। আইসিটি পেয়েছে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। আমরা প্রথম প্রশ্নে যাব। ইউআরএল একটি রেফারেন্স বা ঠিকানা যা ইন্টারনেটে একটি তথ্যের অবস্থান নির্দিষ্ট করে। এটি ওয়েব পেজ, ফাইল, ছবি, ভিডিও, অন্যান্য অনলাইন তথ্যের জন্য অ্যাক্সেস করতে ব্যবহৃত হয়। ইউআরএলগুলি একটি আদর্শ বিন্যাস অনুসরণ করে, ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট সংস্থানগুলি শনাক্ত করা এবং অ্যাক্সেস করা সহজ করে তোলে। প্রশ্ন হচ্ছে ইউআরএল এর পূর্ণ রূপ কি? ইউনিভার্সাল রেফারেন্স ল্যাঙ্গুয়েজ। ইউনিভার্সাল রেফারেন্স ল্যাঙ্গুয়েজ। আমরা দেখি এটা সঠিক উত্তরটি কি। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এই ইউআরএল একটা নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট পয়েন্টের কথা বলে। একটা ইউআরএল পাইলে আমরা নির্দিষ্ট কোনো সাইটে অ্যাক্সেস করতে পারি, সেটা ওয়েবসাইট হোক, বিভিন্ন ছবি হোক বা ভিডিও হোক। প্রথম প্রশ্ন থেকে আমরা সঠিক উত্তর পেলাম না ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের কাছ থেকে। আমরা পরবর্তী প্রশ্নে যাই। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নামক প্রতারণা কৌশলের একটি উদাহরণ। প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য যেমন ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহ করা। সুপ্রতিষ্ঠিত ওয়েবসাইট সেজে মানুষের কাছ থেকে তথ্য চুরি করা। ইন্টারনেটে এ ধরনের প্রতারণা কৌশলকে কি বলে? হ্যাকিং। হ্যাকিং অথবা হ্যাক করা। হ্যাকিং একটা ওয়েবসাইটে
অনধিকার প্রবেশ। কিন্তু এটা হচ্ছে যে বিভিন্ন সময় আমরা অনেক ধরনের লিঙ্ক পাই, ইমেইল পাই যে আপনি একটা লটারি জিতেছেন, এখানে ক্লিক করেন। এই ধরনের ঘটনাকে ইন্টারনেটে এই ধরনের প্রতারণার কৌশলকে অনেক সময় অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, বা অনেকে বলে যে আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বা আমার ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আসলে ঘটনা ঘটে কি, কিছু একটা জায়গায় কিন্তু আমাদের ক্লিক করতে হয়, আমাদের কোনো একটা ইমেইল বা কোনো একটা অপশান এসেছে যেখানে বলা হয় লুক্রেটিভ কিছু, যে আপনি এত ডলার জিতেছেন। আপনি যখন ওখানে ক্লিক করবেন তখন আপনার ইনফরমেশনটা চুরি হয়ে যায়, এবং অনেক সময় একেবারে রেপুটেড কোম্পানির অ্যাড্রেস ইউজ করে তারা এই ধরনের কাজ করে থাকে। প্রশ্ন হচ্ছে এই ধরনের প্রতারণা কৌশলটা ঠিক হ্যাকিং না, কি হতে পারে? এটা একটা নাম আছে, নেগেটিভ মার্কিং নাই, আমরা বলতে পারি অ্যান্সার। ওকে, তাহলে আমরা সঠিক উত্তরটি কী সেটা দেখে নিই। ফিশিং। অনেক সময় আমরা বলি না যে ফিশিং ইমেইল এইগুলা থেকে সাবধান, কারণ এটা আমার ইনফরমেশান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে, এবং তখনই কিন্তু বিপদে পড়ে। অনেকের দেখা যায় যে অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা বিভিন্ন জায়গা থেকে অনেকে বলে কি যে, এবং টাকা চাওয়া শুরু করে আত্মীয় স্বজনের কাছ থেকে। এই ফিশিংয়ের মাধ্যমেই কিন্তু ব্যক্তিগত তথ্যগুলা চুরি হয়ে যায়। এই কারণে আমাদেরকে সাবধান থাকতে হবে যাতে কোনো ধরনের ফিশিংয়ের ভিতরে নিজেকে না জড়ানো, তাহলে কিন্তু ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে। আইসিটি বিষয় থেকে দুটি প্রশ্নের, একটি প্রশ্নেরও আমরা সঠিক উত্তর পাই নাই। বিষয়ভিত্তিক পর্বে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মোট মার্ক 0। আজকের কুইজ শোর তৃতীয় পর্বে চলে এসেছি। তৃতীয় পর্বে আবারও বাজার রাউন্ড, বাজার প্রেস করতে হবে উত্তর দেওয়ার জন্য। এই পর্বে আমাদেরকে আলোকচিত্র দেখে উত্তর দিতে হবে, এবং সুবিধার জন্য আলোকচিত্রের পাশাপাশি আমরা কিছু হিন্টও দিয়ে দিব যেগুলা আমাদেরকে উত্তর দিতে সহযোগিতা করবে। সো সবাই রেডি? আমরা প্রথম কোশ্চিনের জন্য যাই। ছবিতে আমরা একজন বিজ্ঞানীকে দেখতে পাচ্ছি। তিনি শুধু বিজ্ঞানী না, তিনি একজন গ্রিক গণিতবিদ, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী, জ্যোতির্বিদ, দার্শনিক। তাকে ক্লাসিক্যাল যুগের অন্যতম সেরা বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়। আনুমানিক 287 খ্রিস্টপূর্বাব্দে তৎকালীন বৃহত্তর গ্রিসের উপনিবেশ সিসিলি দ্বীপের সিরাকিউস নামের বন্দর নগরীতে জন্মগ্রহণ করে। প্রশ্ন হচ্ছে এই গ্রিক বিজ্ঞানীর নাম কি? আমরা বাজার প্রেস পেয়েছি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের কাছ থেকে। আমরা উত্তরটি জানতে চাই। আর্কিমিডিস। দেখি সঠিক উত্তরটি কি। আর্কিমিডিস, উত্তর সঠিক হয়েছে, সবাই হাততালি। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এই প্রশ্নের জন্য পাচ্ছে 10 মার্ক। আমরা পরবর্তী প্রশ্নে যাব। সাদা কঠিন পদার্থ, এটি সার হিসেবে ব্যবহার করা হয়। পানিতে মিশালে খুব তাড়াতাড়ি একটা দ্রবীভূত হয়ে যায়, কিন্তু উচ্চ তাপমাত্রায় গেলে এই সেম পদার্থ দেখা যায় যে ভেঙে যেতে পারে, ভেঙে গ্যাস হয়ে যায় এবং প্রচুর তাপ উৎপন্ন করে। এই ঘটনা কখনো কখনো বিস্ফোরণের ঘটনাও ঘটে। প্রশ্ন হচ্ছে এই পদার্থটির নাম কি? আমরা দেখতে পাচ্ছি ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ বাজার প্রেস করেছে। তোমাদের উত্তরটা? ইউরিয়া। ইউরিয়া। ইউরিয়া সার হিসেবে ব্যবহার করা হয়, সত্য, কিন্তু ইউরিয়া থেকে কি বিস্ফোরণের ঘটনা ঘটেছে কোথাও? বা এটি উচ্চ তাপমাত্রায় ভেঙে গ্যাস উৎপন্ন হতে পারে কি? নটরডেম কলেজ ঢাকা বাজার প্রেস করেছে। তোমাদের উত্তরটা? মিউরিয়েট অফ পটাশ, এমওপি। এটা ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয়, এবং এই পদার্থটা জন্য অনেক বড় বড় দুর্ঘটনা ঘটেছে। আমরা যে নামগুলো বলছি, আমরা দেখি সঠিক উত্তরটা কি। অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেটের জন্য কিন্তু আলাদা লও আছে দেশে। অ্যামোনিয়াম নাইট্রেট যদি আমি ইম্পোর্ট এক্সপোর্ট করতে চাই, এটা পারমিশন নিতে হয়। কারণ কি? অ্যামোনিয়াম নাইট্রেটটা বিস্ফোরক জাতীয় পদার্থ বা বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা যায়। আবার এই সেম অ্যামোনিয়াম নাইট্রেট কিন্তু ফার্টিলাইজারে ব্যবহার করা হয়। সো এই কোশ্চেনের জন্য আমরা সঠিক উত্তর কোনো দলের কাছ থেকেই পাইনি। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং নটরডেম কলেজ ঢাকা ভুল উত্তর দেওয়ার জন্য আমাদের এখানে মার্ক হচ্ছে -5। দুইটা দলই -5 করে পেলাম এই প্রশ্নের জন্য। সো আমাদের পরবর্তী প্রশ্ন, সবাই রেডি? তিনি একজন কানাডীয় নাগরিক, চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানী। 1922 সালে
ইনসুলিন আবিষ্কার করেছিলেন? ইনসুলিন একটি প্রোটিন হরমোন যা রক্তে উচ্চমাত্রার গ্লুকোজের চিকিৎসার জন্য ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। 1923 সালে মাত্র 32 বছর বয়সে মেডিসিনে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী। প্রশ্ন হচ্ছে, এই সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী বিজ্ঞানীর নাম কি? নটরডেম কলেজ, ঢাকা। বাজার প্রেস করেছেন। প্রথমে আমরা উত্তরটি জানতে চাই। আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং। আমরা দেখি এই প্রশ্নের উত্তরটি কি। ফ্রেডরিক গ্রান্ট ব্যান্টিং। এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পেলাম না নটরডেম কলেজের কাছ থেকে। সো নটরডেম কলেজ এই প্রশ্নের জন্য পাচ্ছে -5। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। করোনা ভাইরাস গঠিত রোগটি 2020 সালে চলমান বৈশ্বিক মহামারী সৃষ্টি করেছিল। ভাইরাসটিকে 2019 সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চীনের হুবেই প্রদেশের উহান নগরীতে প্রথম শনাক্ত করা হয়। আমরা প্রায়শই এই রোগটা এবং ভাইরাসটিকে দুটাকেই করোনা ভাইরাস হিসেবে ডেকে থাকি বা করোনা হিসেবে ডেকে থাকি। প্রশ্ন হচ্ছে, কোভিড-19 রোগের জন্য দায়ী এই ভাইরাসটির নামের পূর্ণ রূপ কি? আমরা দেখতে পাচ্ছি বাজার প্রেস করেছে প্রথমে হলি ক্রস কলেজ, ঢাকা। Coronavirus disease of 2019. করোনা ভাইরাস ডিজিজ 2019। উত্তরটি আমরা দেখে নিই। SARS-CoV-2 সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। এটা হচ্ছে এই করোনা ভাইরাসের পূর্ণ রূপ। সঠিক উত্তরটি পাই নাই। হলি ক্রস কলেজ, ঢাকা পাচ্ছে -5। আমরা সর্বশেষ প্রশ্নে যাচ্ছি। সবাই রেডি? দুইটা আলোকচিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। ছবির দুজনই বিখ্যাত পদার্থ বিজ্ঞানী এবং গণিতবিদ। প্রথমজন যেদিন মারা যান, দ্বিতীয় জনের সেদিন জন্ম হয়। প্রথম জনের নাম গ্যালিলিও, মৃত্যু 1662 সাল। প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় জনের নাম কি? আমরা নটরডেম কলেজ বাজার প্রেস করেছে, আমরা তাদের কাছ থেকে উত্তরটি জানতে চাই। স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন। সঠিক উত্তরটি দেখে নিই। স্যার আইজ্যাক নিউটন উত্তর সঠিক হয়েছে। নটরডেম কলেজ, ঢাকা এই প্রশ্নের জন্য পাচ্ছে 10 মার্ক এবং এর সাথেই আমাদের বাজার রাউন্ডের তৃতীয় পর্বের এখানে শেষ হচ্ছে। আমরা আমাদের কুইজ শোর শেষ পর্বে চলে এসেছি। এই পর্বটি র্যাপিড ফায়ার রাউন্ড। আমি আবারও একটু নিয়মগুলো বলছি। প্রতিটি গ্রুপের জন্য 5টি প্রশ্ন থাকবে, সময় 30 সেকেন্ড। এই পর্বেও আমাদের কোনো মার্ক কাটা যাবে না, ভুল উত্তরের জন্য কোনো মার্ক কাটা যাবে না। সো শুরুতেই আমি আসব ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের কাছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী প্রধান গ্রিনহাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড 1। চাপ ভলিউম সম্পর্কিত গ্যাসের সূত্রের নাম কি? প্রমাণ অবস্থায় 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? 44.8। আমিষ জাতীয় খাদ্য পরিপাকে ব্যবহৃত এনজাইমের নাম কি? ট্রিপসিন। কোন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? রেড, লাল। লাল। আমরা উত্তরগুলো দেখি। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী প্রধান গ্রিনহাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড। চাপ ভলিউম সম্পর্কিত গ্যাসের সূত্রের নাম বয়েলের সূত্র। প্রমাণ অবস্থায় 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন 22.4 লিটার। আমিষ জাতীয় খাদ্য পরিপাকে ব্যবহৃত এনজাইমের নাম পেপসিন। কোন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? লাল। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ 5টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং 2টি প্রশ্নের জন্য মোট 10 মার্ক। আমাদের পরবর্তী দল ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। রেডি? 2025 সালে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 2 নম্বর হাফ। কম্পিউটারের প্রধান মেমোরি কোনটি? র্যাম। সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রা কত? -273 ডিগ্রি সেলসিয়াস। শব্দ তরঙ্গের গতি কোথায় বেশি, পানিতে না বাতাসে? পানিতে। নিষ্ক্রিয় গ্যাস জেননের পারমাণবিক সংখ্যা কত? কম্পিউটারের প্রধান মেমোরি কোনটি? 2025 সালে জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সময় শেষ। আমরা উত্তরগুলো দেখি। 2025 সালে জাতিসংঘ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে বেলেম, ব্রাজিল। কম্পিউটারের প্রধান মেমোরি র্যাম। সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রা, এটা সঠিক উত্তর হয়েছে 273.15 ডিগ্রি সেলসিয়াস। শব্দ তরঙ্গের গতি পানিতে বেশি। নিষ্ক্রিয় গ্যাস জেননের পারমাণবিক সংখ্যা 54। 3টি প্রশ্নের
সঠিক উত্তর পেয়েছি। 3টি সঠিক উত্তরের জন্য এই পর্বে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ পাচ্ছে 15 মার্ক। সো আমরা পরবর্তী গ্রুপের কাছে যাব। হলি ক্রস কলেজ ঢাকা। কম্পিউটারের মস্তিষ্ক বলতে পরিচিত কোনটি? সিপিইউ। তরল পদার্থের চাপ নির্ণয়ের সূত্র কি? পাস। বিদ্যুৎ পরিমাপের একক কি? Ampere. মানুষের রক্তচাপ মাপার যন্ত্র কি? Sphygmomanometer. আয়নিক যৌগসমূহ কোথায় দ্রবণীয়, পানিতে নাকি কার্বন টেট্রাক্লোরাইডে? পানিতে। তরল পদার্থের চাপ নির্ণয়ের সূত্র কি? P=H ρg। সময় আমাদের শেষ। আমরা দেখে নেব সঠিক উত্তর কি। কম্পিউটারের মস্তিষ্ক বলতে পরিচিত সিপিইউ। তরল পদার্থের চাপ নির্ণয়ের সূত্র P=H ρg। বিদ্যুৎ পরিমাপের একক কিলোওয়াট ঘন্টা। মানুষের রক্তচাপ মাপার যন্ত্রের নাম স্পিগমোম্যানোমিটার। আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবণীয়। হলি ক্রস কলেজ ঢাকা 5টা প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং সর্বমোট পেয়েছে 20 মার্ক। আমাদের সর্বশেষ গ্রুপ নটরডেম কলেজ ঢাকা। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত প্যারিস এগ্রিমেন্ট মূলত কি? পাস। কার্বন টেট্রাক্লোরাইডে কার্বনের জারণ সংখ্যা কত? +4। ক্লোরোফিলের শব্দগত অর্থ কি? অজ্ঞান করার কেমিক্যাল। 6.023। 32 চার গ্রাম নাম্বার হলো অক্সিজেনে 6.023 কয়টি × 10^23 অক্সিজেন অণু থাকে? মানবদেহে রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে কে? বাইকার্বনেট লবণ। পানি। সময় শেষ। আমরা সঠিক উত্তরগুলো দেখব। জলবায়ু পরিবর্তনের সম্পর্কিত প্যারিস এগ্রিমেন্ট মূলত সবাই যে এগ্রিমেন্টটা করে 2 ডিগ্রির নিচে তাপমাত্রা বৃদ্ধিটা রাখতে হবে। কার্বন টেট্রাক্লোরাইডের জারণ সংখ্যা +4। ক্লোরোফিলের শব্দগত অর্থ সবুজ পাতা। 32 গ্রাম অক্সিজেনে অণু থাকে 6.22 × 10⁻23 অণু। মানবদেহের রক্তে অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে কিডনি। নটরডেম কলেজ ঢাকা 5টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং 10 মার্ক। এর সাথে আমাদের র্যাপিড ফায়ার পর্ব এখানেই শেষ হচ্ছে। এবার ফলাফল ঘোষণার পালা। নটরডেম কলেজ ঢাকা পেয়েছে সর্বমোট 40 মার্ক। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ পেয়েছে সর্বমোট 35 মার্ক। হলি ক্রস কলেজ ঢাকা পেয়েছে সর্বমোট 35 মার্ক। খুবই কম্পিটিটিভ। ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ পেয়েছে -5। আজকে এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন নটরডেম কলেজ ঢাকা। কংগ্রাচুলেশন, ভেরি ওয়েল ডান। এবার তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে শুভেচ্ছা স্মারক প্রদানের পালা। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম স্যারকে অনুরোধ করছি শুভেচ্ছা স্মারক প্রতিযোগী দলদের মধ্যে বিতরণ করার জন্য। প্রথমেই বিজয়ী দল নটরডেম কলেজ ঢাকা। আমি দুজনকেই একটু অনুরোধ করব আসার জন্য। রায়চৌধুরী নাফিস ফিরোজ রহমান শুভেচ্ছা স্মারক নেওয়ার জন্য। এখন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আহসান মাহিম এবং তাসিন সগীর। এবার হলি ক্রস কলেজ ঢাকা থেকে সেজুতি তাবাসসুম শ্রেয়া, ওয়াসিয়া মৌমিতা তমা। এবার ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে বিনিলা ইয়াসনিম ও আদ্রিকা ইলিয়াস। পর্যায়ে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক
মোহাম্মদ মাহবুল আলম স্যারকে বলবো তরুণদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। কুইজ শো খুব একটা উদ্দীপনামূলক অনুষ্ঠান। এখানে কিন্তু আবার একই সঙ্গে যথেষ্ট প্রজ্ঞারও পরিচয় দিতে হয়, কারণ কুইজ শো মানেই হচ্ছে জ্ঞান সংক্রান্ত পরীক্ষার একটা আয়োজন, যেখানে অংশগ্রহণকারীরা তাদের জানাশোনার পরিমণ্ডলকে এখানে প্রকাশ করতে পারে, সেই সুযোগটি পায়। তো আজকের এই প্রাণবন্ত কুইজ শোর আমি উপভোগ করলাম, খুব ভালো লাগলো। সবচেয়ে বেশি ভালো লাগার বিষয়টি হচ্ছে আমাদের তরুণরা সাহস করে এই জ্ঞান, তার যে জ্ঞানের পরিধি, এটা প্রকাশ করার জন্যে অংশগ্রহণ করছেন এবং তারা সাহসের সাথেই মোকাবেলা করছেন কঠিন কঠিন প্রশ্নগুলি। তো এক্ষেত্রে কেউ বিজয়ী হয়েছেন, কেউ কম নম্বর হয়তো পেয়েছেন, কিন্তু আমি আসলে সবাইকে ধন্যবাদ জানাবো। চিরকালীন কথা নয়, অংশগ্রহণই বড় কথা, সেখানে শেষ কথা নয়। আসলে এখানে অংশগ্রহণের জন্য কিন্তু একটি সময় তারা ব্যয় করেছেন জ্ঞান চর্চার জন্য, সেক্ষেত্রে কিন্তু তাদের অন্যান্য জ্ঞান হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসুন আমরা জ্ঞান চর্চা করি, আর জ্ঞান চর্চা করলেই আমাদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। যে কথাটি এখন খুব প্রাসঙ্গিক, 2024 সালে আমাদের দেশের তরুণরা তাদের জীবনের বিনিময়ে, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা নতুন সুবর্ণ বাংলাদেশ গড়ার একটা ক্ষেত্র পেয়েছি, আমরা উজ্জীবিত হয়েছি। সেই সব বীর অদম্য তরুণদের উদ্দেশ্যে আমি শ্রদ্ধা জানাই এবং তাদের এই আত্মত্যাগের যে শিখা তারা জ্বালিয়ে গেল, সেই শিখা আমরা বুকে নিয়ে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। সবাইকে আন্তরিক ধন্যবাদ। এরই সাথে শেষ করছি আমাদের আজকের বিশেষ আয়োজন বিজ্ঞান বিষয়ক কুইজ শো বিজ্ঞান বিজ্ঞানী।